ডাব্লিউবি ক্লাস 10 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 6 নম্বর চ্যাপ্টার, যেটা চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার চক্রবৃদ্ধি আছে, এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ, সেই চ্যাপ্টারটার বেসিক কনসেপ্ট আজকে আমরা দিব। সেই বেসিক কনসেপ্ট দেওয়ার আগে আমাদের জানতে হবে যে সরল সুদ কি ছিল। সরল সুদের বেলায় আমরা কি করছিলাম, যে কোনো একটা টাকা ব্যাংকে ডিপোজিট করছিলাম, রাখা হয়েছিল, এবং সেই টাকা সময় অনুসারে সেটার সুদ আমরা বা ইন্টারেস্ট আমরা পেয়েছিলাম। সেক্ষেত্রে কি ছিল, যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি ছিল, যে প্রিন্সিপাল থাকবে বা আসলটা ছিল ফিক্সড। মানে আমি 5 বছরের জন্য টাকা রাখি বা 10 ইয়ার্সের জন্য রাখি বা যত বছরের জন্য টাকা রাখি না কেন, সেই ইন্টারেস্টটা কাউন্ট হবে। ইন্টারেস্ট উইল বি কাউন্টেড অন প্রিন্সিপাল। যে প্রিন্সিপালটা প্রথমে রাখছিলাম, মানে আসল টাকার উপরেই সুদটা কাউন্ট হবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এর ক্ষেত্রে প্রিন্সিপালটা প্রত্যেক বছর চেঞ্জ হবে। That means in compound interest the principal will be changed every year. আমরা কি করছিলাম, এটা উদাহরণ দিলে সেটা ক্লিয়ার হবে। সাপোজ ধরো কোনো টাকা আমি ব্যাংকে রাখছিলাম, সরল সুদে 100 টাকা রাখছিলাম, 10% রেট অফ ইন্টারেস্ট। তার মানে এসআই আমি পাবো 10 টাকা, 10 টাকা পাবো এক বছরের জন্য এসআই পাবো 10 টাকা 1 ইয়ারের জন্য। কেন 100 টাকার 10% সুদ মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তাহলে 1 বছরে আমি 10 টাকা পাবো। সেম একই ভাবে 2 বছরে পাবো 20 টাকা, 3 বছরে পাবো 30 টাকা। কারণ এই যত সুদটা কাউন্ট হবে সিম্পল ইন্টারেস্টের বেলায় সেই একই আসলের উপরে হবে, মানে আসলটা ফিক্সড। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায়, চক্রবৃদ্ধি সুদের বেলায়, যদি ফার্স্ট ইয়ার হয়, ফার্স্ট ইয়ারে ওই যে পি আমি ধরে নিলাম 100 টাকা সুদ, তাহলে অ্যামাউন্টটা আসবে, সিআইটা আসবে 10 টাকা। তাহলে অ্যামাউন্টটা হয়ে যাবে 100 প্লাস 10, কত? 110। তাহলে এই যে 110 টাকাটা পরের বছরে সেকেন্ড ইয়ারে, এক্ষেত্রে কি দেখছিলাম, সেকেন্ড ইয়ারেও ওই যা সুদ কাউন্ট হবে সেটা প্রিন্সিপালের উপরে হবে, 100 এর উপরেই হবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় 1 বছর পর যেই মোট টাকা পাবো, মানে অ্যামাউন্ট, সুদ আসল যত পাবো, 110 এখানে করলাম, সেই 110 টাকা হয়ে যাবে পরের বছরের প্রিন্সিপাল। তার মানে অ্যামাউন্টটা বেড়ে যাবে। সেকেন্ড ইয়ারে পি হয়ে যাবে 110, তখন এর উপর 8%, সুদের হার যদি 10% হয়, তাহলে সিআই হবে 110 টাকার 10%, তার মানে কি 11 টাকা হবে। তাহলে টোটাল অ্যামাউন্টটা হয়ে যাবে 110 প্লাস 11, 121। তাহলে এটা সেকেন্ড ইয়ারের টোটাল টাকা হলো 121। এই টাকাটাই থার্ড ইয়ারের ক্ষেত্রে সেটা প্রিন্সিপাল হয়ে যাবে। দ্যাট মিন্স what is the basic difference between simple interest and compound interest? In simple interest, principal is fixed. That means SI will be counted only on principal. Principal is not variable. তার মানে আসল টাকাটা কখনো ভেরি করবে না। যে টাকা প্রথমে রাখবো সেই টাকার উপরেই আমি যত বছরই নিই সেই বছরে সুদটা কাউন্ট হবে। কার উপরে? যে আসল টাকা সেটা। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় সেটা প্রত্যেক ইয়ার, এভরি ইয়ার প্রিন্সিপাল উইল বি চেঞ্জড। মানে প্রত্যেক বছর আমি যে টোটাল টাকা পাবো প্রিন্সিপাল প্লাস সুদ, সেই টাকাটা পরের বছরের জন্য সেটা প্রিন্সিপাল হয়ে যাবে। যেমন এখানে দেখালাম আমি 100 টাকা 10% সুদের হারে যদি রাখি তাহলে সুদ পাবো 10 টাকা।
তাহলে 1 বছর পর টোটাল টাকা আমার হবে 100 প্লাস 10 110। তাহলে এই 110 টাকাটা পরের বছরের জন্য হয়ে যাবে প্রিন্সিপাল। দ্যাট মিন্স ফর এভরি ইয়ার প্রিন্সিপাল চেঞ্জ হওয়ার জন্য সুদের পরিমাণটা কি বাড়বে। এখানে দ্বিতীয় বছরে সুদ পেয়েছি 11 টাকা, আগের বছর পেয়েছিলাম 10 টাকা, তো 10 প্লাস 11 21, কিন্তু এখানে দ্বিতীয় বছরে কত পেলাম 20। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু প্রিন্সিপালটা চেঞ্জ হচ্ছে, ইনক্রিজ করছে, সেই জন্য সুদের পরিমাণটাও কি বাড়বে। এই জন্য কোথায় টাকা রাখা বেশি সুবিধাজনক, সিম্পল ইন্টারেস্টে না কম্পাউন্ড ইন্টারেস্টে। কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে প্রত্যেক বছর অ্যামাউন্টটাই প্রিন্সিপাল হয়ে যায়, সেই জন্য সুদের পরিমাণটা কি আমরা বেশি পাবো। এটা হচ্ছে বেসিক থিং যে কিভাবে আমরা মানে সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের মূল পার্থক্য। এখন কিভাবে আমরা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে আমরা বের করব, তার জন্য কয়েকটা টার্ম আমাদের মনে রাখতে হবে, সেগুলো আমরা এক একটা করে দেখি। প্রিন্সিপাল যেটা আসল, আমরা এটাকে ধরলাম পি। এই ফর্মুলা, বেসিক ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। চক্রবৃদ্ধি সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট r%, সময় n বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি, এটাকে আমরা অ্যামাউন্টই ধরি a। তাহলে এই টার্মগুলো কি কি, প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট, টাইম আর অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে সুদ আসল, যেটা সিম্পল ইন্টারেস্টের বেলায় যেটা আমরা সুদ আসল বলছিলাম অ্যামাউন্ট, সেটাই চক্রবৃদ্ধি মূল বলা হয়। তাহলে ফর্মুলাগুলো এখন আলোচনা করা যাক। তো ফর্মুলাগুলো মনে রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদের বেলায় কম্পাউন্ড ইন্টারেস্টের টাইমে আমরা ডাইরেক্ট সিআই বের করতে পারবো না। কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের প্রথমে সমূল চক্রবৃদ্ধি, দ্যাট মিন্স অ্যামাউন্ট, উই হ্যাভ টু ফাইন্ড আউট ফার্স্ট অ্যামাউন্ট। তাহলে দেখো অ্যামাউন্টের ফর্মুলাটা হচ্ছে পি প্রিন্সিপাল 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে সিআই কত হবে, চক্রবৃদ্ধি সুদ। আমরা জানি চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা হয় CI will be amount minus principal, এটা CI, সুদের পরিমাণটা অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট কি, অ্যামাউন্ট এখানে আছে P 1 প্লাস r/100 টু দি পাওয়ার n মাইনাস প্রিন্সিপাল P। পরে আমরা কমন নিয়েও এটাকে লিখতে পারি সিম্পলিফাই করে, শুধু বেসিকটা দেখানো হচ্ছে। এখন যদি এরকম হয় যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা চেঞ্জ হয়ে থাকলো, যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদটা প্রথম বছরে ছিল r1, দ্বিতীয় বছরে ছিল r2, তৃতীয় বছরে ছিল r3, এরকম যদি চতুর্থ বছর হয়, চতুর্থ বছরে যদি r4 হয়, তাহলে সেক্ষেত্রে 3 বছর, এখানে 3 বছর দিয়েছি, তাহলে 3 বছর পরে সুদ আসলো। টোটাল অ্যামাউন্টটা, what will be the total amount if the rate of interest in compounded annually in first year, second year, third year is r1, r2 and r3 respectively, then after 3 years the amount will be, amount কি হবে, principal P 1 plus first year r1 by 100, second 1 plus r2 by 100, third 1 plus r3 by 100, P 1 plus r1 by 100 into 1 plus r2 by 100 into 1 plus r3 by 100। এটা হচ্ছে, এখন যদি কেউ কোশ্চেন করো যে চতুর্থ বছরে যদি থাকে তাহলে আরেকটা অ্যাড হবে, পঞ্চম বছর থাকলে আরেকটা অ্যাড হবে, সেম ফর্মুলা থাকবে, শুধু যতগুলা বছর বলা থাকবে ততগুলা বছর এর হইতে থাকবে। এখন আমরা যে জিনিসটার উপর করব সেটা হচ্ছে যে কোনো টাকা যখন আমরা রাখি, বিশেষ করে
বিভিন্ন সংস্থা সরকারি তরফ থেকে বলো বা বন্ধন ব্যাংক থেকে বলো, বিভিন্ন বা এলআইসি বলো, এগুলোর ক্ষেত্রে কি করি আমরা প্রিমিয়াম যেটা দিই বা টাকা যেটা দিই সেই টাকাটা কখনো এমন হয় লোন হোক বা কোনো টাকা জমা রাখার ক্ষেত্রে যে কোনো টাকা 6 মাসে সুদ দিতে হয়, কোনো টাকা 4 মাস মানে টার্মে দিতে হয়, কোনো টাকা 3 মাস করে দিতে হয়। তো সেক্ষেত্রে ফর্মুলাটা একটু আলাদা হবে। সেক্ষেত্রে সবার প্রথম কাজ হচ্ছে টার্ম। এই টার্ম জিনিসটা কি বা পিরিয়ড, টার্ম বা পিরিয়ডটা কি, টার্মটা কি, পর্বটা কি। আমি যতগুলো ফর্মুলা এই যে এখানে যতগুলো ফর্মুলা বললাম সেটা বছরে মানে 1 বছরে, বার্ষিক সুদের পরিমাণ আর পার্সেন্ট সেটা বার্ষিক 1 বছর। এখন যদি 6 মাস হয় তাহলে সেক্ষেত্রে আমাকে টাকা কয়বার দিতে হবে? 2 বার। কেন? টার্মটা হয়ে যাবে 12/6, কেন 6 মাস করে পুরো 12 মাসে 1 বছর, তাহলে 6 মাস যদি হয় তাহলে টাকাটা দিতে হচ্ছে আমাকে 2 বার। তো এই দুইটা হচ্ছে পর্ব বা টার্ম। এক্ষেত্রে ফর্মুলাটা আলাদা হয়ে যাবে। 6 মাসের অন্তরে, 6 মাস অন্তর হইলে পর্ব কত হবে? 6 মাস তো 6, তাহলে কত হবে? 2 তাহলে সুদ আসলটা হবে, ফর্মুলাটা যেহেতু p * 1 + r/100 টু দি পাওয়ার n, এক্ষেত্রে শুধু r টা চেঞ্জ হয়ে যাবে। r এর জায়গায় যতগুলো যে 2 আছে তো r/2, যদি 3 হয় পর্ব 3 হয় তাহলে r/3, যদি পর্ব 4 হয় তাহলে r/4। দ্যাট মিন্স উই ক্যান রাইট p 1 + r 100 ছিল, 2 থাকলে 200 টু দি পাওয়ার 2n, যত থাকবে এখানে সেটা এখানে n এর সাথে গুণ অবস্থায় থাকবে, 2 থাকলে 2n। তাহলে একই ভাবে দেখো 4 মাস যদি হয়, 4 মাস মানে 12/4, তাহলে কয়টা পর্ব হবে? টার্ম কয়টা হবে? 12/4, তাহলে 3 বার দিতে হবে, তাহলে 3 হচ্ছে টার্ম, তাহলে 3 টার্মে তাকে টাকাটা দিতে হবে। তাহলে 3 হইলে সেম আগের মতো ফর্মুলা, শুধু চেঞ্জ হবে এই দুটো জায়গায়। 2 ছিল বলে 200, 3 থাকলে ওই জায়গাটা হবে 300, r/300 টু দি পাওয়ার n ছিল, তো পর্ব 2 থাকলে 2n, তাহলে পর্ব 3 থাকলে 3n। একই ভাবে সেম একই মেথড 3 মাসের তাহলে পর্ব কত হবে? 12 মাস, 3 মাস করে দিতে হবে, তো কয়বার দিতে হবে? 4 বার। দ্যাট মিন্স পর্ব হয়ে যাবে 4, তাহলে 4 হয়ে যাওয়া মানে সেম একই জিনিস p 1 + r/400 টু দি পাওয়ার 4n। আমি 200 300 400 করে লিখলাম, আসল কথাটা হচ্ছে যে r টা চেঞ্জ হবে। 2 থাকলে r/2, সেটাই 2 নিচে 100 দিয়ে গুণ করলে সেটা 200 হয়ে যাবে। 3 থাকলে তো টার্ম r/3, তার নিচে 100 দিয়ে গুণ করলে সেটা 300 হয়ে যাবে। r/4 সেটা 400 হয়ে যাবে। ওই জন্য আমি 400 করে একবারে লিখলাম। আর পাওয়ারগুলা যতগুলা পর্ব থাকবে তার সাথে মাল্টিপ্লাই, মানে 2 থাকলে 2n, 3 থাকলে 3n, 4 থাকলে 4n। এইভাবে এই ফর্মুলাগুলা মনে রেখে আমাদের অঙ্কগুলা করতে হবে। এখন एग्जांपल নিয়ে কয়েকটা করি এবং দেখি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরে সুদ কত? তার মানে এখানে সুদ বের করতে হবে। কি সুদ? চক্রবৃদ্ধি সুদ। দ্যাট মিন্স উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট in the rate of 10% per annum of 1000 rupees for 2 years। তার মানে 2 বছরে 1000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে সুদ কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে ডাইরেক্ট আমরা কিন্তু সুদ বের করতে পারবো না, বাট এই ফর্মুলা ইউজ করে করা যাবে, কিন্তু প্রথমে আমাদের কি বের করতে হবে? অ্যামাউন্টটা, সমূল চক্রবৃদ্ধি। তাহলে অ্যামাউন্টের ফর্মুলা এখানে যা যা দেওয়া আছে, amount will be p 1 + r/100 to the power n, এটা ফর্মুলা। তাহলে অ্যামাউন্ট কি হবে? p means আসল 1000 টাকা,
1 প্লাস আর সুদের হার 10 বাই 100 টু দি পাওয়ার n, মানে n মানে 2 বছর, 2 বছর, দ্যাট মিন্স 1000 ইনটু 0 0 কাটা 10 লসাগু 10 plus 10 plus 1 11 11 square, that means it will be 1000 into দুইবার আছে 11 স্কয়ার 121 11 স্কয়ার 1 to 1 10 স্কয়ার 100 0 0 0 0 cancel, that means 1 to 1 0 মানে 1210 টাকা. This will be the amount সমূল চক্রবৃদ্ধি, that means CI সুদ চক্রবৃদ্ধি সুদটা হবে a amount minus p, amount কত পেয়েছি 1210 minus 1000 আসল, that means 210 210 টাকা. এরপর প্রশ্ন, নেক্সট কোশ্চেন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 হবে, that means প্রিন্সিপাল দেওয়া আছে, in which time in 10% per annum rate of interest 5,000 rupees will be 6,500 rupees, that means we have to find out the time কত বছরে. তাহলে এখানে কি কি দেওয়া আছে, amount is given 60,500, ওকে, প্রিন্সিপাল is given কত টাকা 50,000 টাকা দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 8% 10%, তাহলে we have to find out n টা বের করতে হবে. তাহলে ইউজ করব আমরা ফর্মুলা, অ্যামাউন্টের যা ফর্মুলা আছে, কোন ফর্মুলাটা a equals to p 1 plus r by 100 to the power n, that means a we can write বা এটাকে ওইদিকে লিখতে পারো 60,500 p 50,000 1 প্লাস r r বের করতে হবে r by 100 ও r দেওয়া আছে, সরি r 10 পাওয়ার n, শূন্য শূন্য ক্যান্সেল. এখন আমি সোজা করার জন্য 60,500 ডিভাইডেড বাই এটাকে এদিকে নিয়ে আসি 50,000, তাহলে এখানে কত থাকবে 10 10 প্লাস 11 11 টু দি পাওয়ার n. তাহলে এখানে কেটে দেখি 0 ও সরি ডাবল জিরো ক্যান্সেল, তাহলে 5 দিয়ে 100 5 দিয়ে 5 ওকে 5 5 দুগুণে 10 12 সাইড 5 ওকে 5 1 to 1 by 100, এটাকে আমরা লিখতে পারি 1 to 1 by 100, can I write 1 to 1 মানে 11 by 10 তার স্কয়ার 121 মানে 11 স্কয়ার 100 10 এর স্কয়ার আমরা লিখতে পারি, তাহলে 11 by 10 ডান দিকে আছে 11 by 10 এর পাওয়ার n. তাহলে বুঝো বেস ইজ সেম, এখানে 11 by 10 এর স্কয়ার, এখানে 11 by 10 এর n পাওয়ার n, that means base is same then power will also same, মানে অ্যালজেব্রা ফর্মুলা হচ্ছে যদি a to the power x equals to b to a to the power y হয় তাহলে x equals to y হবে, কারণ একই সংখ্যার পাওয়ার একই সংখ্যা বেসটা সেম, তার পাওয়ার যদি সমান মানে ইয়ে হয় ডিফারেন্ট হয় কোন 2 আর n, তো ইকুয়ালস টু কখন হবে যখন একই সংখ্যার পাওয়ার দুটো কি হবে সমান হবে. তাহলে এখান থেকে আমরা বলতে পারবো therefore n equals to 2, তার মানে n2 মানে কি কত, nটা কি ছিল টাইম, সুতরাং 2 বছরে এই 50,000 টাকা 10% সুদের হারে 60,500 টাকা হবে. সেম একই মেথডে কিন্তু কোন সময় বলবে আর বের করো, এরপর অঙ্কটা আমরা ওইভাবে দেখব যে সুদের হার কিভাবে এই সেম ফর্মুলা ইউজ করে আমরা কিভাবে সুদের হার বের করতে পারি. এক্সাম্পল 3, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে.
তাহলে এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে amount is given, principal is given, time is given, you have to find out rate of interest, চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমরা ইউজ করব কি P1 plus R by 100 to the power n equals to amount, আগে পরে যে কোনো ভাবে লিখতে পারো, সেটাতে কোনো সমস্যা নেই। নাও পুট দ্য ভ্যালু P 10,000, 1 plus R দেওয়া নাই, R by 100 to the power n, n মানে 2 বছর দেওয়া আছে, আর অ্যামাউন্ট চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধির পরিমাণ 12100। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1 plus R by 100 to the square equals to 12100 divided by, এটা নিচে নিয়ে আসো 10,000, তিনটা শূন্য। তাহলে কি কি কাটা যায়, দুটো জিরো কাটা যায়। তাহলে এই ক্ষেত্রে থাকলো 121 আর নিচে 100। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1 plus R by 100 square equals to 11 by 10 তার স্কয়ার। এখন দেখো ঠিক আগের উল্টাটা, এখন বেস আলাদা কিন্তু তাদের পাওয়ার সেম, তার মানে বেসটাও কি হবে সেম হবে। যেহেতু বেস আলাদা বাট পাওয়ার ইজ ইকুয়াল, ইন্ডেক্স অর পাওয়ার ইজ ইকুয়াল, দেন বেস উইল অলসো ইকুয়াল। সুতরাং আমরা লিখতে পারি এখানে 1 plus R by 100 is equals to 11 by 10. That means R by 100 11 by 10 minus 1, it will be 10 LCM নিলে 11 minus 10 1, that means R will be 100 উপরে যাবে 100 by 10 equals to 10। তার মানে সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার কত পার্সেন্ট, 10%। এভাবে অঙ্কগুলোকে করতে হবে। মেন যা ফর্মুলা আছে সেই ফর্মুলায় যা যা গিভেন কন্ডিশনস আছে সেই গিভেন কন্ডিশনসগুলোকে লিখে সমাধানটা করতে হবে, আর কিছু না। নেক্সট এক্সাম্পল 4, 30,000 টাকার কোন দ্রব্যের দাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে যথাক্রমে 4%, 5% ও 6% হলে মানে তার সুদের হার হবে বছরে যথাক্রমে দ্রব্যের দাম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে 6% বৃদ্ধি পায় লিখলেও হবে, দামটা বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছর। তাহলে এই 3 বছর পরে সেই দ্রব্যটির দাম কত হবে? দ্যাট মিন্স রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হচ্ছে বছর বছরে। তো সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা করছিলাম, অ্যামাউন্ট উইল বি 3 বছর হলে এই যে P 1 plus R1 by 100, 1 plus R2 by 100, 1 plus R3 by 100। যদি 4 থাকে তাহলে আরো একটা অ্যাড হবে। তাহলে সেক্ষেত্রে R1 হচ্ছে প্রথম বছরের সুদের হার, R2 দ্বিতীয় বছরের সুদের হার, R3 হচ্ছে তৃতীয় বছরের সুদের হার। জাস্ট ফর্মুলাটা ইউজ করব। তাহলে 3 বছর পরে দ্রব্যের দামটা হবে, দ্রব্যটির দাম, that means amount will be, just put the formula P মানে কত, 30,000, 1 2 3 into 1 plus R, প্রথমটা হচ্ছে 4 by 100, পরেরটা 1 plus R2 5 by 100, তৃতীয়টা 1 plus 6 by 100। এভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারবো। তাহলে 30 সবচেয়ে সোজা হয়, জিরোটা না কাটা, তাহলে 100 plus 4 104 by 100 এভাবে করাটা। তাহলে এটা 105 by 100 ইনটু এটা 106 by 100। এভাবে করলে কি হবে, কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে आंसरটা হবে 3472, এটা কাটাকাটি করে দেখবে 34725.40। আমি জাস্ট এখন ক্যালকুলেশন করে দেখাইলাম না, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখে নিবে যে সিম্পলিফাই করে এটা আসবে 3472.25.40 টাকা। এটা তো গেল তৃতীয় বছরে দ্রব্যটার দাম। তাহলে কত বেশি তৃতীয় বছরের দাম হচ্ছে, জাস্ট এটা থেকে 30,000 টাকাটা বিয়োগ করব, যে কতটুকু বাড়লো। কোশ্চেন বিভিন্ন রকম থাকতে পারে, সেজন্য যেটা কোশ্চেন বলবে কোশ্চেনের উপরই তোমার আনসারটা ডিপেন্ড করবে।
এরপরে আরো দুটো एग्जांपल এই বিভিন্ন পর্বের ফর্মুলা দিয়ে আমরা সেটা এই দুটো করে দেখি, তাহলে বোঝা যাবে। এখন আমরা एग्जांपल 5 যেগুলো পর্ব টাইপের অঙ্ক সেগুলোতে আসবো। 6 মাস অন্তর যোজনায় 8% বার্ষিক সুদের হারে 6000 টাকার এক বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ কিন্তু সুদ বলেছে, সমূল চক্রবৃদ্ধি বলেনি। তাই যেহেতু 6 মাস অন্তর, তা 6 মান্থ মানে পর্ব কত? 6 মান্থ হলে পর্ব 2, কেন 6 মাস মানে হচ্ছে 12/6, তার মানে 2, তো টার্ম হচ্ছে 2। এক্ষেত্রে কোন ফর্মুলাটা ইউজ হবে? therefore amount will be P1 plus R/200 to the power 2n। পর্ব 2 হইলে 2n, এখানে 100 জায়গায় 200 হবে 2n, যা যা ভ্যালু দেওয়া আছে সেগুলো বসাতে হবে। P কত টাকা? 6000 টাকা ইনটু 1 প্লাস R, আর কত 8/200, 2 ইনটু n কত বছর? 1 বছর ইনটু 1। তাহলে এক্ষেত্রে দেখো শর্টকাট যদি করি, 2 দিয়ে 4 আর 2 দিয়ে 100, আরো সিম্পলিফাই করতে পারো, কিন্তু কাটাকাটি দিয়ে যাতে সুবিধা হয় সেই জন্য আমি এরকম করছি। তাহলে 6000 ইনটু 100 প্লাস 4, 104, তাহলে 104 দুইবার হবে, নিচে 100 ইনটু 100। এটা যদি ক্যালকুলেশন করো, এখন দেখো দুটা শূন্য কাটা যাবে, দুটা শূন্য কাটা যাবে, একটা শূন্য, এরকম যদি ক্যালকুলেশন করো তাহলে সেটা আসবে 6489 পয়েন্ট, হিসাব করে তোমরা দেখতে পারো 6489.60 এটা আসবে এত টাকা। তো এই যে 6489.60 টাকা, সেটা কি হলো? সমূল চক্রবৃদ্ধি। কিন্তু আমাকে বের করতে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে। therefore CI মানে সুদটা, চক্রবৃদ্ধি সুদ 6489 minus 60 মাইনাস তার সাথে কি আসলটা বিয়োগ হবে, কত? 6000। তাহলে 6000 গেলে 489.60 বিয়োগ করলে 489 টাকা 60 পয়সা। এভাবে করতে হবে, এমন ভাবে ক্যালকুলেশন করবে যাতে নিচে 100 আসলে কি হবে? কাটাকাটিতে সুবিধা হবে। মানে কিভাবে? পরেরটা দেখি। 3 মাস অন্তর যোজনায় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6250 টাকা 9 মাস, এই যে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, 9 মাস দিয়েছে। তো ফার্স্টে আমাকে 9 মাস থেকে কনভার্ট করতে হবে, যেহেতু 3 মাস তার মানে পর্ব হচ্ছে 12/3 মানে 4। তাহলে ফর্মুলাটা আসবে আমার A P1 plus R/400 to the power 4n, এটা আসবে। তাহলে n প্রথম কাজ হচ্ছে n বের করা। n মানে কি? সময়, বছর। 9 মাস দেওয়া আছে, তাহলে ফার্স্ট উই হ্যাভ টু কনভার্ট দিস মান্থ টু ইয়ার। তাহলে 9 মাসকে যদি বছরে কনভার্ট করতে হয় তো 9/12, তার মানে 3/4, 3 দিয়ে 3 4 12। এখন মানগুলো বসাও। তাহলে p এর মান কত? p হচ্ছে 6250 ইনটু 1 প্লাস r কত? 10/400, ওকে, 4 ইনটু n কত? 3/4, তাহলে 0 কাটা, দ্যাট মিন্স 40 প্লাস 1 41, এখানে 4 কাটা, সিম্পলিফাই করলে হবে 6250 ইনটু 40 তিনবার আসবে, 40 প্লাস 1 actually 41 ইনটু 41 ইনটু 41 ডিভাইডেড বাই 40 ইনটু 40 ইনটু 40, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 6730.57 অ্যাপ্রক্সিমেটলি 6730.57 টাকা। তাহলে সুতরাং কি বের করতে বলছে? এখানেও সুদ বের করতে বলছে। দেখো CI চক্রবৃদ্ধি সুদটা হবে ইকুয়ালস টু 6730.57 মাইনাস 6250, তাহলে এটা হবে 6730 মাইনাস 57, তাহলে শূন্য, তো 0.57 প্রথম 0.57 0 0
13 থেকে 5 তার মানে 8 480 480 টাকা 57 পয়সা অ্যাপ্রক্সিমেট। তো এইভাবে অঙ্কগুলাকে আমরা করব। এখানে 9 মাসকে আমরা যে ইয়ারে কনভার্ট করলাম এই জায়গাটা ইম্পর্টেন্ট, এইভাবে অঙ্কগুলা করতে হবে। এছাড়া এগুলো তো আমি জাস্ট ফর্মুলাগুলো বললাম বেসিক্স, এরপরে যে স্পেশাল টেকনিক আছে সেগুলো আমরা আমি পরের ভিডিওতে সেগুলা শিখাই দেবো যে কিভাবে শর্টকাট ট্রিকে, স্পেশাল ট্রিকে, টেকনিক্সে আমরা অঙ্কগুলোর সমাধান করতে পারবো।